এবার আমরা দেখব আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি বলছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ। গত লোকসভা বিধানসভা নির্বাচনে এই বনগাঁয় ফুটেছিল পদ্মফুল। এবারের পঞ্চায়েত ভোটে কি চাইছে বনগাঁর মানুষ, কতটা খুশি তারা, কি তাদের প্রত্যাশা, কি তাদের ক্ষোভ? গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারও কি নিজেদের জমি ধরে রাখতে পারবে তৃণমূল, নাকি গত লোকসভা বিধানসভা নির্বাচনের সাফল্য ধরে রেখে আবারও ফুটবে পদ্মফুল? সারাদিন ধরে তারই খোঁজ নিল ট্রাইব টিভি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উত্তর 24 পরগনার উত্তর বনগাঁ বিধানসভা এবং একদম আমরা রয়েছি পেট্রাপোল সীমান্তের কাছে, পাশেই বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত। আমরা ঠিক এখানে দাঁড়িয়ে আছি। এই উত্তর বনগাঁ বিধানসভার ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতে এবং আগামী 8ই জুলাই যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে এই বনগাঁ সহ এই সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষদের কি দাবি দাবা, তাদের কি চাহিদা, তাদের কি ক্ষোভ, তারা কি গত পঞ্চায়েতে যে বোর্ড ছিল তাদের কাজে খুশি, কি চাইছে তারা 8 তারিখে যে শাসক দলে যে পঞ্চায়েত বোর্ড রয়েছে তৃণমূলে, তাদের কাজে তারা কতটা খুশি, নাকি তারা পরিবর্তন চাইছে? টিএমসি এখানে এবারে পঞ্চায়েত নির্বাচনে এই বনগাঁ সীমান্তবর্তী এলাকায় কি ফলাফল করবে? বিজেপির কি অবস্থা? কারণ আমরা জানি এখান থেকেই কিন্তু সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর এবং বামেদেরও কিন্তু এখানে যথেষ্ট জোর রয়েছে। তাই আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে এই বনগাঁ উত্তর বিধানসভার যে একদম পেট্রাপোল সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে, ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলো সীমান্তর এলাকার, সেই গ্রামের মানুষরা কি চাইছেন পঞ্চায়েত নির্বাচনে, তারই খোঁজ নেব আমরা। আমরা এখানে বিভিন্ন ধরনের লোক বাস করি, হিন্দু আছে, মুসলমান আছে, তারপর দাস আছে, ঘোষ আছে, তারপর যারা ওই তৃণমূলের সমর্থক তারাই বেশি কিছু পায়। আর আমরা কিছু দিতে গেলে তোমাদের সার্ভে নাম আসেনি, এ নাই সে নাই তোমাদের। আমরা ধরুন 72 সালে এই দেশে এসেছি, ওই দেশ থেকে। ওই সের পরেতে ঝড় বর্ষা হলে আমাদের কোনো তিরপলও নেই, কোনো ঘর বাড়িও আসে না, অনুদানও আসে না। এই এখন কটা সরকারি চাল পাই রেশনের। এই যে সরকারি যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পে সহযোগী পান আপনারা সেই প্রকল্পগুলো? না, এই যে এইবার পাইপ দিয়ে গেছে, এখনও জল আসেনি, মাটির পাইপ দিয়ে গেছে। এই যে কন্যাশ্রী, রূপশ্রী যে প্রকল্পগুলো আছে, সেইগুলো সুবিধা পান আপনারা? না, ওটা তো পাই না। ওই যে বাড়িওয়ালা এখন লক্ষ্মীর ভাণ্ডারে পায়। চালাই আমাদের পাই দোষ না, আমরা কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের ভ্যান চালাইতে আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের সব রকম অসুবিধা, বীজ হিসেবে ঝামেলা। এখন এই রাত উঠতো না, ঘরে যাও, রাত 10-9টার পরে ঘরে ঢুকে যাও। আমরা তো ভ্যান চালাই খাই, ভ্যানের উপরে বহুত অত্যাচার আগে হয়েছে আমাদের উপরে। যখন ডাকুর ক্ষমতায় ছিল তখন ভ্যান চলতে দেয়নি, ব্যাটারি ভেঙে দিয়েছে, ভ্যান ভেঙে দিয়েছে, কেড়ে নিয়েছে। পরে দেবদাস জেতার পরে উনি বলল যে তোমরা ভ্যান চালাও, কোনো যদি পার্টির লোক যদি ভ্যান আটকায় তখন আমি ভ্যান, সেই থেকে আমাদের ব্যাটারি ভ্যানটা চলে।
সীমান্তবর্তী গ্রাম আপনাদের, এখানে বিএসএফ এর কোনো সমস্যা? না না না, বিএসএফের সমস্যা নেই এখন। বিএসএফ আগের ছাড়া খুব আগে খুব খারাপ ছিল, এখন খুব ভালো। এই যে বর্তমান যে পঞ্চায়েত রয়েছে, শাসক দলের তৃণমূলের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কাজে আপনারা খুশি? মানে কী কী সুযোগ সুবিধা? সুবিধাটা কয়ে বলছি, আমাদের যে রাস্তাঘাট, কারেন্ট, মানে রাস্তাঘাটের যে কারেন্টটা সেটা উনি করেছে। বাড়ি বাড়ি জল টল যে সমস্ত গুণ দেওয়ার, সেগুলো কাজ ভালো করেছে। আমার বাড়ির পাশে সাদালা বাড়ি, সে পাচ্ছে ঘর, আর আমি হচ্ছে টালির ঘর। আমি একটা তিরপলও পাই না, একটা বাড়ু পাই। আবাস যোজনায় বাড়ি পান না। আমাদের চাহিদা কি, আমাদের যেটা সুযোগ সুবিধে, আমরা গরিব মানুষ যেভাবে বাঁচতে পারি, খেটে খুঁটি খাতে পারি, একটু বাড়ি ঘর দর যদি একটু সরকার থেকে যেরকম দেয়, যদি গরিব মানুষ দেখে দেখে গ্রামে দেয়, যে দিলে ভালো হয়। গরিব মানুষ যাদের ছাদালা বাড়ি আছে তাদের না দেওয়াই ভালো। তারপরে আমাদের ধরেন যেগুলো রাস্তা ফাস্তা এবার সেই খুঁড়েছে, খুঁড়ে পাইপ পিটিতে সে রাস্তাঘাট ভাঙাচুরো আছে, সেই সব তখন ঠিক করবে। এরা বলেছে যদি ভোটে জিততে পারি তো করবে, যদি ক্ষমতায় আসে। আমাদের দাবি যাতে আমরা সুস্থ পরিবেশে এই মোটর ভ্যান চালাতে পারি এবং যাতে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, কারোর সাথে কোনো ঝুট ঝামেলা যাতে না হয়, তার জন্য আমরা এখানে এই যে পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতের কাছে খুশি? এইসব সরকারি প্রকল্পগুলো আপনারা পান সুবিধা? ওই আমাদের যে বাড়ি বাড়ি যা আমাদের এমনি ভ্যানের ইউনিয়নের থেকে কোনো সুবিধে পাইনি। পঞ্চায়েতে ওই যে বাড়ি বাড়ি যদি কেউ কিছু দেয় সেটাই পাই, তাছাড়া এমনি কোনো সুযোগ সুবিধা আমাদের নাই। এখানকার বিধায়ককে আপনারা পান? বিধায়কের দেখা? বিধায়কের আজ পর্যন্ত কোনো দিন দেখা পাইনি। সংসার তো আসেই না আমাদের এই গ্রামে। যাতায়াত, রাস্তাঘাট, কারেন্টের পোল সবই আছে। এখন তো আর কোনোটাই কোনো অসুবিধা নাই, আমরা খুব শান্তিতে আছি। প্রধানত যে বর্ডার এলাকা, বর্ডারের পাশেই গ্রাম, তার জন্য কোনো সমস্যা হয় বিএসএফের দিক থেকে? না, বিএসএফের দিক থেকে কোনো ঝামেলা নেই, পুলিশের দিক থেকে কোনো ঝামেলা নেই। আমাদের পুলিশটাও আমাকে সহযোগিতা করে, যখন আমরা ডাকি তখনই আমরা বড়বাবুকে পাই। কাজ তো হচ্ছে গ্রামে। কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি, অবশ্যই সব কিছুই তো দেখছি ভালো। আমরা যে সমস্ত জিনিস আমাদের দরকার, যেভাবে আমাদের পরিষেবা দরকার গেলে আমরা পাই। কারণ প্রধান সাহেবের কাছে গেলে যে ফিরে আসি তা না, যে সমস্যার জন্য যাই সে সমস্যায় আমরা সলভ করে দেয়। কি বলবো, এখন যা দেখছি সবই তো ভালো। কল এসছে, জল পাচ্ছি, মানুষের জলের সমস্যা ড্রেনের জন্য সেটাও হয়েছে, রাস্তাঘাট সবই তো ভালো মোটামুটি। আমার জন্য তো দেখছি ভালো, কার কেমন বলতে পারবো। ভোট দেবেন না বলছেন কেন? দেবো না ওই কারণেই, কারণ তাদের যেটি আমাদের কি লাভ? তারা যখন আমাদের কোনো হেল্প করে না, তাহলে তাদের যেটি আমাদের কি লাভ? কোনো সরকারকে দেবেন না? কাউকে দেবো না, কেউ দেয় না। এই যে আপনাদের যখন আসে সে তখনই রাজা হয়। এই যে পাট কাঠি দিয়ে দেওয়াল করা, যে টিনের চালে আবাস যোজনার ইয়ের জন্য পঞ্চায়েতকে বলেননি আপনারা? হ্যাঁ, আমাদের এখানে যে মেম্বার তাদের বলা হয়েছে। কি বলছে তারা? বলছে ঘর এখন আসছে না, আসলে দেবো। এই যে 100 দেওয়া হচ্ছে, এসব কিছু কোনো কাজ যে হয়, তো সরকারি যে প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, এগুলো কিছু পান না আপনারা? লক্ষ্মী ভান্ডারটা মনে আমার মা পাই। আচ্ছা, এছাড়া আর কিছু না, আর কিছু আর কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, ওই জন্যই বলছি ভোট দেবো না। সরকার না দেয় তাহলে আমরা কি করে বাঁচবো বলা? কিছু দেয় না তো। না, আমরা কোনো ভ্যান চালে খাই, কিছু দেয় না। দেখো না ভ্যান রয়েছে, আর ঘর বাড়ি ওই দেখো না এই ছোটো সব চালা। এই যে সরকারি সব প্রকল্প আছে রাজ্যে, এগুলো পাও না? বিভিন্ন সব ভাতা দেয় না, এটা ওই লক্ষ্মী ভান্ডারটা দেয়। ভালো হয়, সমস্যা তোমার? ঘরটা দিলে একটু ভালো হয়। ঘর পায়খানা বাথরুম ধর নেই, কল টল সেরকম নেই, লোকেরা যাতে হয়। আবাস যোজনার বাড়ি পেয়েছো? না। কি বলে, পঞ্চায়েতে বলেছিল? বলি তা দেয় না তো। কি বলে? আর বলি যে আমরা ঘর টর নেই, যে আমরা এরমভাবে থাকি কুড়ে বেঁধে।
তারপরে এই যে 100 দিনের কাজ না ওইসব না 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 ওই সব জায়গায় করছে, কল দিচ্ছে, ওই রাস্তা করছে 10 যদি করে তো আমাদেরও করতে হবে। পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আমরা এই উত্তর 24 পরগনার একদম সীমান্ত শহর বনগাঁতে এসে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ইছামতি নদীর ওপর। যে ইছামতি নদী দুই দেশ ভারত এবং বাংলাদেশকে ভাগ করেছে, কিন্তু আমরা যেটা জানি যে দেখেছি এই ইছামতি নদীতে দুর্গা ঠাকুরের বিসর্জন কিন্তু জগৎ খ্যাত, সারা ভারত খ্যাত। সেই ইছামতি নদী কিন্তু এই বনগাঁ শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই চওড়া ইছামতি এখানে অনেকটাই সরু হয়ে গিয়েছে। এখানে আগামী যে 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন রয়েছে তারই সুযোগ সন্ধানে এসে আমরা যেটা গ্রামবাসীদের কাছ থেকে যে জানতে পারছি যে এবারের পঞ্চায়েত নির্বাচনে এই বনগাঁ শহরে কিন্তু অন্যতম এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ, তাদের চাহিদা প্রত্যাশার পাশাপাশি অন্যতম ইস্যু হতে চলেছে এই ইছামতি নদী সংস্কার। এই বনগাঁ শহরের ওপর দিয়ে ইছামতি নদী বয়ে গিয়েছে এবং সেই নদী এতটাই সরু হয়ে গিয়েছে, এখানকার গ্রামের মানুষদের অভিযোগ যে এই ইছামতি নদী কোনো সংস্কার দীর্ঘদিন ধরে হয় না। তাদের অভিযোগ বনগাঁ পুরসভায় এই ইছামতি নদী সংস্কারের জন্য ড্রেজিংয়ের জন্য যন্ত্রপাতি কেনা হলেও কিন্তু কাজ হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ইছামতি রয়ে গিয়েছে, ইছামতিতেই কোনো রকম সংস্কার হয়নি, যার ফলে এই ইছামতি সেই নদী আস্তে আস্তে সরু হতে হতে একদম খালের রূপ নিয়ে এই বনগাঁ শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য ইস্যুর সঙ্গেও ইছামতি নদীর সংস্কার যে অন্যতম ইস্যু হতে চলেছে, তাতে আমরা গ্রামবাসীদের থেকে কথা বলি, তাদের সঙ্গে কথা বলেই আমরা বুঝতে পেরেছি। তাই এই ইছামতি নদীর সংস্কার যে ইস্যু এবং এই পঞ্চায়েত নির্বাচনে এই বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ, সেখানকার গ্রামের মানুষরা কি চাইছেন, কি বলছেন, তাদের কথা যেমন শুনলাম আমরা, এই সমস্ত ইস্যু নিয়ে এইখানকার বাম, বিজেপি, তৃণমূল 3 শিবিরের নেতাদের কি বক্তব্য সেটা আমরা এবার শুনে নেব। মানুষ ভোট দিতে পারলে, ভোট দেওয়ার সুযোগ পেলে, তৃণমূলের বহু জায়গা আছে, বহু বুথ আছে যেখানে জামানা বাজেয়াপ্ত হয়ে যাবে, বহু জায়গা আছে যেখানে থার্ড হবে মানুষ সুযোগ পেলে। আর ভেতরে যে পুলিশ থাকবে, দেখুন বর্তমানে যে পুলিশ হয়তো ভেতরে থাকবে এটা ঠিকই, তৃণমূলের কাজটাই করবে তারা, হয়তো উর্দি পরে থাকবে কিন্তু উর্দিটা থাকবে তৃণমূলের, পুলিশের উর্দি থাকবে। ওদের মানুষের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস কোনোটা নেই, কারণ ওরা নিজেরাই জানে যে আমরা এত পরিমাণে চুরি করেছি, ভোটটা টোটাল আমাদের বিরুদ্ধে পড়বে। আর 2019-এ মানুষ ভোট দিতে পেরেছে, বিজেপি পক্ষেই রায় দিয়েছে। 21-এ মানুষ ভোট দিতে পেরেছে, বিজেপির পক্ষেই রায় দিয়েছে, যার জন্য আজকে বিধায়ক আমাদের, সাংসদ আমাদের। আগামী 8 তারিখে যদি মানুষ, আগেই বললাম, তার রায়টা সঠিকভাবে দিতে পারে, সে সুযোগ পায়, বললাম না এদের বহু জায়গায় জামানা বাজেয়াপ্ত হয়ে যাবে, বহু জায়গায় থার্ড হবে, যেটা তো দূরের কথা। আপনি গ্রামে নিশ্চয়ই গেছিলেন, সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন। তৃণমূল প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের ভোট না দিলে সিপিএমকে দাও, সিপিএম যেখানে দুর্বল সেখানে বলছে আমাদের দিতে হবে না, তৃণমূলকে দাও। সিপিএম আর তৃণমূল জোট বেঁধেছে এরা একদম গ্রাম অঞ্চলে। আপনি একটা স্কুলে পড়েছেন, সেই স্কুলে নিশ্চয়ই আইডেন্টিটি ছিল, আপনার ইউনিফর্ম ছিল, তা আপনি কোন স্কুলে পড়তেন তার তো একটা আইডেন্টিফিকেশান আপনার ছিল। তা মানুষ, আমি ভারতবর্ষের নাগরিক, আমার একটা আইডেন্টিফিকেশান থাকবে না, আমি এই দেশের নাগরিক। ওরা চায় না মানুষ নাগরিকত্ব পায়, ওরা চায় না। যারা ওপার বাংলার থেকে এসছে, যারা বিভিন্ন দেশ থেকে এসছে, আপনি রাজনৈতিক কারণে বলুন, ধর্মীয় কারণে বলুন, অত্যাচারিত এই দেশে এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কোথাও তো বলেনি যারা এখানে আছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, নাগরিকত্ব তাদের, কিন্তু এরা চায় না যে মানুষ নাগরিকত্ব পাক। এরা মতবাদের বিরোধিতা করছে, এরা আপনার এসটি এসসিদের বিরোধিতা করছে, এরা অ্যাকচুয়ালি ভোটের রাজনীতি করে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টি দেশ কিভাবে ভালো হবে তার রাজনীতি করে, আর এরা দেশ কিভাবে ধ্বংস হবে তার রাজনীতি করে। এই তৃণমূল, এই সিপিএম আর যারা আছে এই কংগ্রেস, তারা দেশ কিভাবে ধ্বংস হবে তার রাজনীতি করে।
দেখুন, তৃণমূলের যে পঞ্চায়েতগুলো আছে সেটা হলো চোরেদের পঞ্চায়েত, আর ভারতীয় জনতা পার্টির যে পঞ্চায়েত হবে মানুষ গড়বে সেটা মানুষের পঞ্চায়েত হবে। মানুষের পঞ্চায়েত হবে এবং গ্রাম সভায় যারা মেম্বার জিতবে সেগুলো দলমত নির্বিশেষে সেই মেম্বার কাজ করবে। নাগরিক কমিটি হবে, নাগরিক কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আজকে যে পঞ্চায়েতগুলো আছে, বিগত দিনে যে পঞ্চায়েতগুলো চালিয়েছে চোরেদের পঞ্চায়েত, এরা সবটাই লুটেপুটে খেয়ে নিয়েছে। দেখুন, গ্রামের মানুষই বলছে যার পাকা বাড়ি সে ঘর পেয়েছে, কিন্তু ঘরটা দিয়েছে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবাস যোজনা, এরা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নিয়েছে। যার সত্যি প্রয়োজন সেসব মানুষ পায়নি। তাই আমরা ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত গড়বে, যার মাথার উপরে ছাদ দেয় সেই মানুষটি ছাদ পাবে, যার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাওয়ার দরকার আছে তারা পাবে, মিড ডে মিল তার সঠিক বন্টন হবে। এটা সব লুটেপুটে খেয়েছে। আগেই বলেছি, পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত, চোরমুক্ত পঞ্চায়েত হবে, গণতন্ত্র সেখানে থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হবে। নিশ্চিতভাবে বলতে পারি মাঝখানে আমাদের কিছু অসুবিধা হয়েছিল, সেইগুলো আমরা বিগত আমি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিনিয়ত প্রতিদিন মাঠে ময়দানে আমি থেকেছি। আমাদের ভুল থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি এবং মানুষের কাছে আমরা আমাদের আপিল করেছি এবং মানুষ সাড়া দিয়েছে। যার জন্য নবজোয়ারে যে প্রোগ্রাম আপনারা দেখেছেন, যে ঐতিহাসিক যে রাস্তার দুধার থেকে মানুষ লক্ষাধিকের উপরে মানুষ, সেদিনকে নবজোয়ারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনে মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্ত হয়, প্রমাণ করে দিয়েছে যে এই জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। সাময়িক কিছু ভুলভ্রান্তি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠেছি এবং এই মুহূর্তে বলতে পারি এটা ঐতিহাসিক রেজাল্টের সম্মুখীন আমরা দাঁড়িয়ে আছি। এবং এখানে বিজেপি বলেন, সিপিএম, কংগ্রেস, এরা তৃতীয় চতুর্থ জন্য লড়াই করছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে, এরা কেউ নেই, অনেক যোজন মাইল দূরে আছে এবং 53টা পঞ্চায়েত আছে আমার এই জেলায়। 53টা পঞ্চায়েতে আমরা সুন্দরভাবে ভালোভাবে জিতব বিপুল ভোটে। এবং এর সঙ্গে আমার 13টা জেলা পরিষদ আছে, 13টা জেলা পরিষদের প্রার্থীর ধারে কাছে কেউ থাকবে না, অনেক দূরে থাকবেন, নিশ্চিন্ত আমরা এই ব্যাপারে। যে আমার জেলায় 13টা জেলা পরিষদের প্রার্থী রয়েছে, তার মধ্যে গতবার যারা দাঁড়িয়েছিলেন মাত্র 2জনকে আমরা প্রার্থী করতে পেরেছি এবং একদম নতুন তরুণ তুর্কি ছেলে মেয়েদের আমরা এবার প্রার্থী করেছি। শিক্ষিত, নম্র, ভদ্র, কেউ আইনজীবী, কেউ ডাক্তারি পেশার সঙ্গে রয়েছেন, এরকম নতুন 11 জন নতুন প্রার্থী হয়েছে। এর থেকে বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা এবং দল যেভাবে আগামী দিন করতে চাইছে, দল যেভাবে রাজ্যের মানুষের যে পরিষেবা দিতে চাইছে সেটা একদম সঠিক এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে দারুণভাবে মেনে নিয়েছে। এই মহকুমা তথা এখন বনগাঁ সাংগঠনিক জেলা, এই মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। অনেক দুঃসময় দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ দোয়া দিয়েছে, যার জন্য একটা সময় ভুবন কাকা মারা যাবার পরে সারা পশ্চিমবাংলায় তখন সিপিএমের 230-এর অহমিকা, আর আমরা 29কে 30 করবার জায়গায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই বনগাঁ কিন্তু আমাদের 29কে 30 করেছিল, আবার উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখানে মানুষ সাময়িক, আমি প্রথম বললাম যে সাময়িক কিছু সময়ের জন্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল, সেখানে আমাদেরও কিছু ভুল ছিল। আমরা নিশ্চিত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সেইগুলো আমরা সেই জায়গাগুলো পূরণ করতে পেরেছি এবং যার কারণে আপনি বলতে চাইছেন যে সাংসদ হয়েছেন এখানকার, লোকসভা ভোটে হেরেছি এবং তারপর পরই 4টে বিধানসভায় আমরা হেরেছি এবং এর থেকে মানুষ উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টির কাছে যে মানুষ আশা করে বিশ্বাস করেছিলেন, বিশ্বাস অমর্যাদা করেছে, তারা মানুষের সাথে প্রতারণা করেছে। যে কথা বলে 2014 সাল থেকে ক্ষমতা এসেছিলেন, 2019 সালে এখান থেকে জিতেছেন, 2021 সালে বিধানসভায় জিতেছেন, মানুষ আশাহত হয়েছেন। আর একদিকে পরাজিত হবার পরেও বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেভাবে হয়েছে এবং বনগাঁ মহকুমা জুড়ে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে সর্বত্র যে কাজ আমরা করতে পেরেছি সরকারের আমলে,
সেটাও একটা ইতিহাস। অতএব মানুষ বুঝেছেন যে আমরা কেন ভোট না দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মানুষের সঙ্গে দ্বিচারিতা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে প্রকল্প প্রতিটি পরিবারের কাছে আমরা সেই উন্নয়নের ডালি পৌঁছে দিয়েছি। অতএব প্রতিটি পরিবার কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে উন্নতি হয়েছে, উন্নয়ন পেয়েছেন এবং বুঝেছেন যে এই ভোটটা আমরা লোকসভায় দিয়ে একজন সাংসদের কাছ থেকে যে উন্নয়ন, যে তার উন্নয়ন তহবিলের টাকায় যেসব ডেভেলপমেন্ট কাজ হতো, কেন্দ্রে একজন মানুষ প্রতিমন্ত্রী ছিলেন, কেন্দ্র থেকে কোনো প্রকল্প নিয়ে এসে আমাদের জন্য করতে পারতেন। এখানে বিধায়কদের কোনো কাজ এখনো পর্যন্ত নেই, এরা মানুষের সঙ্গে থাকেনি, এরা মানুষের পাশে থাকেনি। ভোট হয়ে যাওয়ার পরে এরা যে যার মতন ঘরে ঢুকে গিয়েছেন। এরা মনে করেছেন ভোট হচ্ছে এদের একটা যে বেঁচে থাকার বা এদের একটা বিজনেসের জায়গা। ভোটে জিতে গেছেন, জনপ্রতিনিধি হন মানুষের সেবা করবার জন্যে, আর এখানকার জনপ্রতিনিধি হয়েছেন যে তাদের নিজের সেবা করবার জন্য, তাদের নিজের ভালো থাকার জন্যে। অতএব মানুষ চোখে দেখে ফেলেছে এবং বিগত দিনে আমরা এখানকার, আমিও 10 বছর বিধায়ক বনগাঁ, মানুষ দেখেছেন আমাদের কার্যকলাপ। আমাদের এখানে সাংসদ রঞ্জিত পাজা দেখেছেন, গোবিন্দ নস্করকে দেখেছেন। অতএব সেখান থেকেও মানুষ কিন্তু বুঝেছেন যে যাদের আমরা এনেছিলাম আর যারা বিগত দিনে এখানে জনপ্রতিনিধি ছিল, এই দুটোর ফার ডিফারেন্স। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তালি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। এবার নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নির্বাচন, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। তাই জনজোয়ার হচ্ছে আমাদের। একটা শুভেন্দু অধিকারী কেন, সারা বিজেপির দিল্লির নেতারা নিয়ে আসলেও এই মহকুমাতে ওরা আর দাঁড়াতে পারবে না। 53টা পঞ্চায়েত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ রয়েছেন। আমার কথা মিলিয়ে নেবেন। আগামী 11 তারিখে আমি যা বললাম এখানে আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। সারা দিন ধরে আজকে ঘুরে বেড়ালাম এই উত্তর 24 পরগনায়, বাংলাদেশ সীমান্তবর্তী জায়গা বনগাঁ শহরের বিভিন্ন গ্রামে। এবং আগামী 8ই জুলাই যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে এই সীমান্তবর্তী জেলার গ্রামের মানুষরা কি চাইছেন, তাদের কি চাওয়া পাওয়া প্রত্যাশা, তারই আমরা খোঁজ খবর নিলাম। এবং শুধু তাই নয়, এই বনগাঁ শহরের বাম ডান তৃণমূল সব পক্ষের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বললাম। তাতে এখানকার মানুষদের কিন্তু চাওয়া পাওয়ার কথা জানতে কিন্তু একাধিক ইস্যু উঠে এসেছে। তারা আবাস যোজনার বাড়ি অনেকে পাননি বলে অভিযোগ করছেন। এবং যেটা সবথেকে বড় ইস্যু রয়েছে যে এই যে ইছামতি নদী, তার সংস্কার, সেটাও একটা কিন্তু ইস্যু হয়ে উঠেছে। এবং তার সঙ্গে তাদের আরও অনেক চাওয়া পাওয়া আছে। তবে যে বোর্ড ছিল তাতে অনেকেই কিন্তু তাদের কাজে খুশি এবং অনেকেই বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এবারে 8ই জুলাই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে এবারে বনগাঁ শহরে কিন্তু বিজেপি তৃণমূল দুজনেই কিন্তু আশাবাদী। বিজেপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে গত লোকসভা বিধানসভা নির্বাচনে এই বনগাঁর মানুষ যেভাবে তাদেরকে ঢেলে ভোট দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না, সেই ধারা বজায় থাকবে। অপরদিকে তৃণমূলও কিন্তু আশাবাদী, যে সমস্ত মানুষ গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্যে তারা সামিল হয়ে আবারও তারা এই পঞ্চায়েত নির্বাচনে তাদের উপর আস্থা রাখবে। ফলে আমরা সারাদিন ধরে ঘুরিয়ে যে খবর আমরা দেখলাম এবং যে ছবি দেখলাম, তাতে কিন্তু এই সীমান্তবর্তী বনগাঁয় কিন্তু এবারে কিন্তু লড়াই হবে সেয়ানে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, তা বলার অপেক্ষা রাখে না। তবে 11ই জুলাই সেটা বোঝা যাবে যে এই বনগাঁ শহরে পদ্ম ফুটবে নাকি জোড়া ফুল, নাকি বামেরা আবারও ফিরে আসবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, বনগাঁ, উত্তর 24 পরগনা।